এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি আছি। এক আকাশের নিচে চ্যানেলের পক্ষ থেকে আমি মধুমিতা আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর জুন বাইরে খাওয়া দাওয়া করছে, এই সবেমাত্র পরীক্ষা দিয়ে এলো। দেখো ফোন দেখছে, ক্যাচর ম্যাচর আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, কিছু মনে করো না। সবাই মিলে একসাথে থাকতে গেলে একটু আওয়াজ আসবেই। তো এখন আমি আর আমার শাশুড়ি মা আর কি যাচ্ছি আমার বাবাকে দেখতে। সকালবেলা দাদা ফোন করে বলছে বাবার অবস্থাটা আবারও একটু খারাপের দিকেই যাচ্ছে। হসপিটাল থেকে বাড়ি আসার পরে বাবার লুজ মোশন হচ্ছে, সাথে ইউরিন পাস হচ্ছে, আর তার সাথে বডি কোনো ব্যালেন্স নেই, দাঁড়াতে বসতে গেলে পড়ে যাচ্ছে। তো মা এদিকে আমার শাশুড়ি মা নিজেই অসুস্থ, তার মধ্যে আবার উনি আবার বাবাকে দেখতে যেতে চাইছে। ঠিক আছে, তা হয়ই আর কি। তা ওই জন্য আমি আর মা এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আমার বাপের বাড়িতে। এই যে দেখো, মাকে দেখো অনেক দিন বাদে দেখালাম। শরীর কেমন আছে বলো? মোটামুটি চলছে। মোটামুটি চলছে। এই বিআরসিং থেকে ডাক্তার দেখিয়ে চেক আপ করিয়ে আসলো। ইনিও আর কি ভুগছে, এনারও শরীর ভালো না। এই দেখো না, এই পাশটা কীরকম ফুলেছে, এই যে পাটা ফুলছে, পাটা ফুলছে, শরীরটা একটু ভার ভার লাগে। তবু এইভাবে একটু যতটা যত্নের মধ্যে রেখে রাখা যায় আর কি। তো চলো একেবারে যেতে যেতে কথা হচ্ছে। পড়েছি টুকটুকিতে, এখন যাচ্ছি। আস্তে আস্তে দেখে চলো, সব গাড়ি ঘোড়া চল। আসো। মা কোথায় রে? কেন? এদিকে দেখো না, বাবা তো এখন ঘুমোচ্ছে, আর ওদিকে মায়ের না খুব জ্বর এসছে জানো তো, যার জন্য মাকে আমার ছোটদা ওপরে পাঠিয়ে দিয়েছে রেস্ট করাতে। আসলে বাবার এখন যা শরীরের অবস্থা, বাবার জন্য এখন রাত্রি জাগতে হচ্ছে। তার জন্য ওরা অল্টারনেট করে আর কি তিনজন মিলে করছে। কোনো দিন আমার বড়দা, কোনো দিন ছোটদা, কোনো দিন মা যাচ্ছে। এখন রান্নাঘরে একটু চা বসাবো। মার শরীরটা খুব খারাপ হয়েছে, মার একটু জ্বর জ্বর ভাব এসছে। আর বাবাকে তো দেখলেই শুয়ে আছে, খুব দুর্বল শরীর। বললামই লুজ মোশন হচ্ছে, তার সাথে ইউরিন পাস হচ্ছে, যার জন্য শরীরটা ভীষণ উইক। তো বাবা এখন ঘুমোচ্ছে। রাত্রির বেলা বাবা জেগে থাকে, আর রাত্রিবেলাতেই সমস্যাগুলো বেশি হচ্ছে, সে কথাই আর কি আলোচনা হচ্ছে। আর ওদিকে আমার শাশুড়ি মা তার কষ্টের কথা বলছে, এই কথার আদান প্রদান হচ্ছে আর কি। তা মাকে বললাম মা তুমি বসো, আমি চা করছি। তা এখন একটু চা বসাই। তো একটু চা বানিয়ে নিলাম, এই যে। ওমা বিস্কুট কোথায় আছে? আমার বোন যেটা আমাকে বললো এটাও ঠিক সাউ পেজে আমি নেব। সাউ কিন্তু ভুল পথে কিন্তু করবে। ও মনোরমা দিয়ে বিস্কুট কোথায় দেখো? এটা দিয়ে অমুক দিয়ে দাঁড়া, আর একটা বৌমার কথা শুনেন। আপনার আর একটা বৌমার কি খবর? একটা বৌমা কি বলবো, টাইম পাচ্ছে না আমার পেছনে খাটতে। আমি কোথায় রাজা রানাঘাটে এসছে কিনা সেটাও তো কথা। ফোন করে দেখো তো আসছে না পেছনে। ও সে ফোন করে দেখ দেখ দেখ, ও তো 10টা অবধি থাকে। ও তাহলে দেখ একটা ফোন করে বাড়ি দূরে নিয়ে যাবে, রাস্তায় নামলে আমার অতটা ছেঁচি হ্যাঁ সেই আরে দেখো তো বাবা। নাই জল পোষ। করুক, ও ঠিক পৌঁছে দেওয়া যাবে। হ্যালো, দেখো তো তাহলে আসলে ভালো হতো, তোরা বাড়ি দূরে নামিয়ে দিত, রাস্তায় নামিয়ে দেবে। এটা হলো আমার বড়দা। তো বাবা যেদিন থেকে সেলুনে দাড়ি কাটতে যেতে পারে না, সেদিন থেকে এই দায়িত্বটা ওই নেয়। আর দেখো না, আমার শাশুড়ি মা বাড়ি আসার জন্য পাগল হয়ে গেছে। এখন সন্ধেটাও বেশ হয়ে গেছে, অনেকটা সন্ধে হয়ে গেছে বলে এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। তাই আমার ছোটদা ফোন করে দিচ্ছে ওর একজন পরিচিত টুকটুকি দাদাকে। আর আমার বৌদি বলছে তো আরেকবার চা হয়ে যাক। ও বৌদি চা করতে গেল। আর আমরা তো ভয় উঠে এইগুলো পড়ে যাও, তাই পড়ে গেল। সবাইকে টাটা।
এখানে টুকটুকি পাওয়া যাবে রূপা? তো এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, বাবার অবস্থা খুব একটা ভালো দেখে এলাম না। তো বাড়িতে সবাই মিলে আলোচনা করলাম যে কি করা যায়। তো এখন বাবার যা পরিস্থিতি, তাতে করে বাবাকে এখন হসপিটালাইজড করাটাই সবথেকে ভালো হবে। কারণ বাবার ভেতরে না এখন কোনো মানে কি বলবো, অনুভব শক্তিটাই হারিয়ে গেছে। যে বাথরুম করে ফেলছে, সেটার কোনো হুঁশ থাকছে না। তারপর লুজ মোশন হচ্ছে, হুঁশ থাকছে না। তারপরে বডির তো কোনো ব্যালেন্সই নেই, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যদি থাকে কোনো সময় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তো পেছনে কাউকে একটা সাপোর্ট দিতে হচ্ছে, নইলে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এই করে করে বাবা মানে পড়ে যাওয়াতে কখনো কপালে লাগছে, কখনো হাঁটুতে লাগছে। এখন বুঝতে পারছি না পার্টিকুলার ওনার হয়েছেটা কি। তা দাদারা বলল যে কাঁচরাপাড়া হসপিটালে ওনার কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল, যার জন্য উনি প্রচণ্ড টেম্পটেড হয়ে যাচ্ছিল। সেই কারণে ভীষণ উৎপাত করছিলেন আর কি হসপিটালে বাবা। তার জন্য অন্য পেশেন্টদের অনেক রকম অসুবিধা হচ্ছিল। অন্য পেশেন্টরা কমপ্লেন করাতে ওরা মোটামুটি শ্বাসকষ্টটা কমিয়ে দিয়ে ছুটি লিখে দিয়েছে। কিন্তু বেশ কিছু টেস্ট বাবার নেগেটিভ এসছে, যে টেস্টগুলো ওরা করতে পারিনি। তা এটা অবশ্য আমাদের তরফ থেকেও সেরকম কোনো প্রেশার ছিল না, তার জন্য ওরা ছেড়ে দিয়েছে। আমরাও ভেবেছি যে যেটুকু যা ট্রিটমেন্ট বাকি আছে সেটুকু বাড়িতে নিয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, সবার মধ্যে থাকলে ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়িতে আনার পরে না বাবা পুরো বিগড়ে যাচ্ছে, আরও খারাপ পরিণতির দিকে এগোচ্ছে। তো যেহেতু আমরা রেলওয়ে হসপিটাল বিআর সিংয়ে, জানোই আমার শাশুড়ি মা বা আমার বাবা মা যে যারই কোনো সমস্যা হোক না কেন, আমরা রেলের হসপিটালকে ভীষণ ভরসা করি। তাদের পরিষেবা, তাদের সব কিছু ট্রিটমেন্ট দিয়ে আমাদের ভীষণ ভালো লাগে। তো ওর জন্য আমাদের রেলওয়ে হসপিটালের উপর অনেকই ভরসা আছে। কিন্তু পেশেন্ট যদি সেই সুযোগটা না দেয় হসপিটাল কর্তৃপক্ষকে, তাহলে তো হসপিটালের স্টাফদেরও কিছু করার থাকে না। তো যাই হোক, বাবা অনেকটা ঝিমিয়ে গেছে, দেখতেই পেলে কথা বলতে পারছে না, চোখ বুজে পড়ে আছে নিস্তেজের মতন। তো ওর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে বাবাকে বিআর সিং হসপিটালে দেওয়া হবে। সেই জন্য দাদা আমাকে সকালে ফোন করে যেতে বলেছিল, তা আমি গেছিলাম। গিয়ে আমিও যা বুঝলাম তাতে করে হসপিটালে দেওয়াটাই ঠিক হবে। এই পর্যন্ত কথা হয়ে থাকলো। এখন দেখা যাক কালকে হসপিটালে যাওয়ার পরে, ভর্তি টর্তি করার পরে কি রেজাল্ট আসে, সেটা দেখা যাক কি হয়। তো যাই হোক, বাবাকে দেখে খুব একটা ভালোও লাগলো না। যে কোনো পেশেন্ট যখন হসপিটাল থেকে বাড়ি আসে সেই মুহূর্তটা খুব আনন্দের হয়, কিন্তু যদি সেইটা রিকভার করে ভালো পজিশনে ধীরে ধীরে আসে তাহলে মনটা বেশ আনন্দ লাগে। কিন্তু যখন সেটা আস্তে আস্তে আবারও খারাপের দিকে যায়, স্বাভাবিক বাড়ির লোকেদের মন মেজাজ খারাপ হয়ে যায় যতক্ষণ না জানা যাচ্ছে যে ওনার কি হয়েছে। তো এই হলো ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, তোমরাও প্রে করো আমার বাবা যেন সুস্থ হয়ে বাড়ি আসে, এটুকুই বলবো। তো চলো, সংসারের কাজকর্ম, দায় দায়িত্ব সব কিছুটাকে মাথায় রেখে, মনের চিন্তা মনের ভেতরে রেখে এগিয়ে যেতে হবে। আমি আর কালকে যাচ্ছি না, কারণ কালকে আমার ননদের ছেলে আসার কথা, মেয়েরা রাখি পরাবে সেই জন্য। তো ওই জন্য কালকে আমি যেতে পারছি না, তবে পরশু দিনকে তো অবশ্যই বাবাকে দেখতে যাব। আর বাবার কি হচ্ছে না হচ্ছে সবটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু একটু করে বলতে থাকবো। চলো তাহলে দেখি রাত্রে কি রান্নাবান্না করা যায়। চলো আসছি এখনকার মতো। রান্নাঘরে এখন একটু রান্নাবান্না করতে হবে, কারণ জুন আবার বায়না করলো যে একটু মাংস আর ভাত করতে। ওর আসলে একটু সর্দি জ্বর মতন থাকছে ভেতরে, এই ওয়েদারটা বুঝতেই পারছো। জন্য এখন একটু মাংসর ঝোল আর ভাত করব, আর কিচ্ছু না। দেখো, আমার তো ফ্রিজে সবসময় স্টোর করে রাখাই থাকে, তা ফ্রিজে মাংস এনে রাখা ছিল, সেটাই বের করে ধুয়ে রেডি করে নিলাম। আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি।
এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে পটল সেদ্ধ, আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দেব। বেগুনটা এই দেখো, বেগুন কেটে রেখেছি, বেগুনটা পরে দেবো, নাহলে একদম ভাতের সাথে গলে যাবে। আর ওবেলায় তো ফ্রাইড রাইস আর আলুর দম রাখা আছে, এই যে আলুর দম আর ফ্রাইড রাইস করেছিলাম, সাথে আমের চাটনি করেছিলাম। তো এগুলো সব রাখা আছে। আমের চাটনি তো আর কেউ খাবে না, তবু এগুলো রাখা আছে। আর এই জুনের বায়নার জন্য এখন মাংসটা রান্না করব। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। চিমনি চলছে, দেখো কি আওয়াজ আসছে, কথা বলছি তোমরা শুনতে পাবে কি না জানি না। এই যে দেখো, মাংসর জন্য মশলা দিয়ে কষা হয়ে গেছে, তেল ভাসছে দেখতে পাচ্ছ। এবার আমি এই যে মাংসটা ম্যারিনেশন করা ছিল সেটা এখন ঢেলে দেবো। এটা দিয়ে বেশ কিছুক্ষণ এখন কষবো। আর ওদিকে আলুটা ভাজা রেখে দিয়েছি। আর ওই যে দেখো, ভাত নামানো হয়ে গেছে। আর রান্না করলে তো বাসন বেরোবেই, এখানে কটা বাসন বেরিয়েছে। আর এই বাসনগুলো দুপুরবেলা খেয়েছিলাম, যা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে তার বাসনগুলো এখানে আছে, এগুলো গোছাবো। এখন আগে মাংসটা রান্না করে নিই, তারপর। দেখো আমার মাংসটা রান্না হয়ে গেল। এই হলো মাংস রান্নার ফাইনাল লুক। এই যে, তো প্রচণ্ড গরম লাগছে। তা যাই হোক, আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শেষ করব। আর আমাদের খেতে খেতে তো বেশ একটু রাত্রিরই হয়, তার জন্য আর অতটা রাত করলাম না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আসছি, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট।